অন্তর্ধানের 5 মাস পর প্রকাশে মোস্তফা খামেনির ভিডিও তোলপাড় ফেলে মুহূর্তেই ভাইরাল। দূর হচ্ছে কি অস্তিত্ব নিয়ে সন্দেহ। রাশিয়ার আগ্রাসন রুখতে ভিন্ন চাল ইউক্রেনের। সার্বিয়া সফরে জেলেনস্কি সফল হবে কি রুশ মিত্রদের সম্পর্কে ভাঙনের চেষ্টা। আমেরিকার সামরিক দম্ভ গুড়িয়ে দিতে ইরানের কৌশলী চাল। ক্ষতিপূরণের দাবি সহ তেহরানের 6 শর্তে ফেসে যাচ্ছে কি ওয়াশিংটন। শুধু একটি ভিডিও প্রকাশ, তাতেই যেন পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো তোলপাড় ফেলে দিয়েছে ইরান। ভিডিওটি দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর থেকে আলোচনার কেন্দ্রে ছিলেন তার ছেলে মোস্তফা খামেনি। ওই হামলার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এই কারণেই গুরুতর আহত হওয়া, অসুস্থতা, আত্মগোপনে থাকার গুঞ্জনে এক রহস্য পুরুষে পরিণত হয়েছেন তিনি। কি আছে ওই ভিডিওতে? এর মাধ্যমে কি মোস্তফা খামেনির অস্তিত্বের প্রমাণ দিল তেহরান? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চলা তীব্র জল্পনা কল্পনার মধ্যে তার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। নতুন ওই ভিডিওতে তাকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায়। সেখানে তাকে সুস্থ ও স্বাভাবিকই দেখা যাচ্ছে। যদিও ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ভিডিওটি প্রকাশের আগে ইসরায়েলি কয়েকটি সংবাদ মাধ্যম এবং ইরান বিষয়ক বিভিন্ন সূত্রে দাবি করা হয় মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি তার অবস্থা সংকটজনক বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে। ইরান সরকারের সর্বোচ্চ পর্যায়েও তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের আলোচনা চলছে বলে কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়। সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে জনসমক্ষে নেই মোস্তফা খামেনি। প্রকাশ্যে উপস্থিতির বদলে লিখিত বক্তব্য ও বার্তার মাধ্যমে রাষ্ট্রীয় নীতি সংক্রান্ত দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। এ প্রেক্ষাপটে তার শারীরিক অবস্থা নিয়ে নানান প্রশ্ন উঠছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত। কেউ কেউ এমন দাবিও করে যে হামলার পর তাকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় এবং সম্ভাব্য নতুন হামলা এড়াতে তিনি সরাসরি যোগাযোগ সীমিত করেছেন। ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার বার্তা আদান প্রদানে মধ্যস্থতাকারীদের ব্যবহার করা হচ্ছে বলেও খবর এসেছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এক সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগকে অত্যন্ত কঠিন বলে উল্লেখ করেছেন। এরই মাঝে লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে দাবি করা হয়, কিছুদিন আগে পেজেশকিয়ানকে গোপন স্থানে নিয়ে মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। তবে ওই বৈঠকের পরিস্থিতি নিয়েও রহস্য তৈরি হয়। প্রতিবেদনে এমনকি এও দাবি করা হয়, প্রেসিডেন্ট নিশ্চিত ছিলেন না তিনি সত্যিই সর্বোচ্চ নেতার সঙ্গেই কথা বলেছেন কিনা। এর আগে সৌদি সংবাদ মাধ্যম আল হাদাসের এক প্রতিবেদনে ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বলা হয়, মোস্তফা খামেনি ইরানের বাইরেও থাকতে পারেন। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সামরিক হামলার পর ইরানের শীর্ষ নেতৃত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং মোস্তফা কার্যত রাষ্ট্র পরিচালনার সক্ষমতা হারিয়েছেন। তেহরান অবশ্য এসব দাবি নাকচ করে বলছে তার আঘাত গুরুতর ছিল না এবং তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় সিদ্ধান্তে নেতৃত্ব দিচ্ছেন। এসব জল্পনার মাঝে নতুন ভিডিওটিকে ইরান সরকারের বিশেষ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে সর্বোচ্চ নেতা জীবিত, সুস্থ এবং রাষ্ট্র পরিচালনায় ভালোভাবেই সক্রিয়। তেহরান এটাই প্রতিষ্ঠিত করতে চাইছে। কিন্তু ভিডিওটি ধারণের তারিখ প্রকাশ না করা এবং তাকে এখনও জনসমক্ষে না আনার কারণে মোস্তফা খামেনিকে ঘিরে রহস্য ও জল্পনা পুরোপুরি থামছে না। ভারতের মদতপুষ্ট অন্তত 15 সন্ত্রাসীকে হত্যা দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ আর সন্ত্রাসী কার্যকলাপের নথি। রবিবার সকালে পাকিস্তানের সেনা সদরের বিবৃতিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই রাদ উল ফিতনা 3-র আওতায় বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এতে মাস্তাং, বোলান, ওয়াশুক, আরান, সিবিল, খুজদার, হারনাই ও নুস্কি এলাকায় গোলাগুলিতে নিহত হয় সন্ত্রাসীরা। এই অভিযানের মাধ্যমে বেলুচিস্তানের সন্ত্রাসীদের যোগাযোগে বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। ধারাবাহিক এমন অভিযানের মাধ্যমে বেলুচিস্তান থেকে ফিতনা আল হিন্দুস্তান এবং ফিতনা আল খারেজির সন্ত্রাসী তৎপরতা নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 2021 সালে আফগানিস্তানে তালিবান আবারও ক্ষমতায় ফিরলে পাকিস্তানের বেলুচিস্তান আর খাইবার পাখতুনখোয়া প্রদেশে ফিতনা আল হিন্দুস্তানের সন্ত্রাসী তৎপরতা মাথা চাড়া দিয়ে ওঠে। নজিরবিহীন হামলায় ইরানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে এবার নিছক গালগল্প বানিয়ে দিল তেহরান। বিশ্ব দরবারে আমেরিকার দম্ভ গুড়িয়ে দিতে এবার অভিনব কৌশলে এগুচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অত্যাধুনিক বিমান আর ড্রোনের ধ্বংসাবশেষ সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। পাশাপাশি হরমুজ প্রণালীকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে শান্তি বৈঠকের জন্য উল্টো যুক্তরাষ্ট্রকেই একগুচ্ছ শর্ত দিয়েছে তেহরান। কোন কোন শর্ত দিল ইরান? এগুলো মানবেন কি সমঝোতায় ইচ্ছুক প্রেসিডেন্ট ট্রাম্প? প্রথম দেখায় মনে হতে পারে এ বুঝি কোনো সামরিক জাদুঘরের দৃশ্য, যেখানে সাজানো আছে বিভিন্ন মডেলের বিমান আর ড্রোনের ধ্বংসাবশেষ। স্থাপনাটি ইরানে হলেও বিমান আর ড্রোনগুলো কিন্তু তাদের নয়, এগুলো কথিত মহা প্রতাপশালী মার্কিন বাহিনীর।
তেহরানকে নাস্তানাবুদ করার বিষয়ে ওয়াশিংটনের মুখরোচক কাহিনী শুনতে শুনতে এবার অভিনব কায়দায় জবাব দিল ইরান, যা মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ করাই শুধু নয়, ওয়াশিংটনের দম্ভভরা গালগল্প বিশ্বের কাছে খোলাসা করে দিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, ভেঙে দিল মার্কিন জুজুর ভয়, সেই সাথে দেখিয়ে দিল ইরানের সামরিক সক্ষমতা। এমন অবস্থায় যুদ্ধ ছেড়ে শান্তির পথে হাঁটতে আবার আলোচনার টেবিলে বসতে গত এক সপ্তাহের বেশি ইরানের সম্মতির অপেক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা চোরাবালিতে আটকে পড়া প্রেসিডেন্ট ট্রাম্পকে এবার একগুচ্ছ নতুন শর্ত দিয়েছে তেহরান। কি সেই শর্তের তালিকা? দেয়ালে প্রায় পিঠ ঠেকে যাওয়া ওয়াশিংটনের শর্ত মানা ছাড়া কোনো উপায় আছে কি? শুধু যুদ্ধে টিকে থাকাই নয়, গোটা যুদ্ধ পরিস্থিতির চাবি যেন এখন তেহরানের হাতে। আমেরিকার দম্ভ চুরমার করতে সামরিক পদক্ষেপ আর কূটনীতি সব ক্ষেত্রেই এখন পর্যন্ত সমানতালে মুনশিয়ানা দেখিয়ে বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে মোস্তফা খামেনির প্রশাসন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট ঠিক করেছে ওমান আর ইরান। এমনকি হরমুজে যুক্তরাষ্ট্র কোনো ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হরমুজে এমন অচলাবস্থায় আমেরিকার মরিয়া দশার সুযোগে কতগুলো শর্ত দিয়েছে তেহরান। এই তালিকায় আছে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আর নৌ অবরোধ প্রত্যাহার, মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ, হরমুজের টোল আদায় আর নিয়ম লঙ্ঘনে জরিমানার শর্ত। যুক্তরাষ্ট্রের খবরদারি আর সহ্য না করার হুঙ্কারও দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী আর নতুন যুদ্ধাবস্থার দায় সম্পূর্ণ আমেরিকার। এক্ষেত্রে সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গের প্রসঙ্গও টেনেছেন তিনি। ইরান আর ওমানের মধ্যস্থতায় জাহাজ চলাচলের পথ নির্ধারণের মানেই এই নয় যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। হরমুজ খোলার বিষয়টি অন্যান্য শর্তের উপর নির্ভরশীল। তেহরান ওয়াশিংটন সমঝোতা স্বাক্ষর লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সমঝোতা স্বাক্ষর লঙ্ঘনেরই ফল। অন্যদিকে পুরনো মুখস্থ বুলি বারবার বলা থামায়নি মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের সুর টেনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আবারও দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়েছে, কমে গেছে সামরিক সক্ষমতা। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে আমেরিকা। এখন অপেক্ষা করে দেখছি যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক গড়তে ইরান দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলো করতে ইচ্ছুক কিনা। আলোচনার সমাধান না হলে আমরা আবার তাদের ওপর চাপ দিতে শুরু করব। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের হুঁশিয়ারির লম্বা ফিরিস্তি এক কথায় যা দাঁড়ায় তা হচ্ছে, শান্তি চুক্তি না হলে আবার ইরানে হামলা চালাবে আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে, ইরানকে দমানোর মতো সামরিক সক্ষমতা আদৌ আছে কি আমেরিকার? এমন প্রশ্ন উঠছে খোদ যুক্তরাষ্ট্রের অন্দরমহল থেকে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS সতর্ক করে বলেছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ বিপজ্জনকভাবে কমে গেছে। ইরানে ব্যাপক সামরিক অভিযানের কারণে কমেছে গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদও। CSIS এর দাবি, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের বর্তমান মজুদ 1000 ইউনিটের নিচে নেমেছে, আর টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে প্রায় 250 দাঁড়িয়েছে। ইরানকে শায়েস্তা করতে গিয়ে মার্কিন বাহিনীর অস্ত্র ভাণ্ডারের এই রুগ্ন দশায় অপমান হজম করে তেহরানের শর্ত মানা ছাড়া ওয়াশিংটনের হাতে বিকল্প নেই বললেই চলে। রাশিয়ার সামরিক আগ্রাসন মোকাবেলায় এবার ভিন্ন কৌশলে খেলতে নেমেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়াকে রুশ প্রভাব বলয় থেকে মুক্ত করতে বেলগ্রেড সফরে গেছেন তিনি। প্রস্তাব দিয়েছেন বেলগ্রেডের সাথে কিয়েভের দ্বিপক্ষীয় নিরাপত্তা আর অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার। প্রেসিডেন্ট জেলেনস্কির টোপ গিলবে কি সার্বিয়া? সফল হবে কি নিকটবর্তী মিত্রদের সাথে মস্কোর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা? যে সার্বিয়াকে রাশিয়ার বিশ্বস্ত মিত্র হিসেবে চিনে আসছে পুরো বিশ্ব, সেই সার্বিয়ার মাটিতেই পা রেখে এক অদৃশ্য ভূরাজনৈতিক কম্পন ছড়িয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়াকে কূটনৈতিকভাবে ঘায়েল করতে এবার তাদের বন্ধুরাষ্ট্রকেই নিজেদের শিবিরে টানার দুঃসাহসিক কৌশল নিয়েছে কিয়েভ। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এই প্রথম সার্বিয়া সফর করলেন কোনো ইউক্রেনীয় প্রেসিডেন্ট। 8 আগস্ট সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 7 আগস্ট সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের নিকোলা টেসলা বিমানবন্দরে পৌঁছান জেলেনস্কি। সেখানে জ্বালানি মন্ত্রী দুব্রাভোকা জেদোভিচ জেলেনস্কিকে স্বাগত জানান। পরে তিনি সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সাথে নৈশ ভোজে অংশ নেন। পরদিন দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ আলোচনায় বসেন দুই দেশের নেতারা। আলোচনায় ইউক্রেন, সার্বিয়া এবং আরও 6টি ইউরোপীয় দেশকে সাথে নিয়ে একটি নতুন আঞ্চলিক প্ল্যাটফর্ম চালুর প্রস্তাব করা হয়েছে। এর লক্ষ্য হল ইউ এর সমর্থনে অর্থনীতি, লজিস্টিক্স, নিরাপত্তা, পর্যটন এবং ইউক্রেন পুনর্গঠনে যৌথ ভূমিকা রাখা।
দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় নিতে একটি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি ও আইনি কাজ চূড়ান্ত করার বিষয়ে অগ্রগতি হয়েছে। আলোচনা শেষে প্রেসিডেন্ট ভুচিচ ও প্রেসিডেন্ট জেলেনস্কির যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সীমান্ত অখণ্ডতার বিষয়ে স্পষ্ট অবস্থানের কথা জানান সার্বিয়ার প্রেসিডেন্ট। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য তাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই। এ যুদ্ধে অর্থায়নের জন্য রাশিয়ার কাছে যে ধরনের তহবিল আছে, ইউক্রেনের কাছে তা নেই। ইউরোপের অন্যান্য দেশের অর্থায়নের কল্যাণে আমাদের যা প্রয়োজন তা আছে, কিন্তু ইউক্রেনের জন্য বিশেষভাবে অতিরিক্ত তহবিল প্রয়োজন। আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্কের বিষয়ে আলোচনা করছি। সার্বিয়ার ইইউতে যোগদানের প্রক্রিয়াটি যদি আরও গতিশীল হয় তবে আমরা আনন্দিত হব। পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে ইউরোপের প্রতিটি দেশের উচিত একে অপরের সাথে যতটা সম্ভব কার্যকরভাবে কাজ করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইউরোপের প্রতিটি দেশ ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে একটি স্পষ্ট বার্তা পায় যে তাদেরকে ইউরোপের প্রয়োজন রয়েছে। ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, জেলেনস্কির এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হল সার্বিয়াকে রাশিয়ার প্রভাব বলয় থেকে দূরে নিয়ে আসা, যার মাধ্যমে বেলগ্রেডের সঙ্গে কিয়েভের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করা হচ্ছে। রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো বিপর্যস্ত। সার্বিয়া এই সফরে ইউক্রেনকে চিকিৎসা সামগ্রীর পাশাপাশি বিদ্যুৎ খাতের জরুরি সরঞ্জাম দেওয়ার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে। যুদ্ধের এই সংকটময় মুহূর্তে সার্বিয়ার মতো দেশের কাছ থেকে এ ধরনের লজিস্টিক সাপোর্ট পাওয়া ইউক্রেনের জন্য বড় স্বস্তি। বলকান অঞ্চলে সার্বিয়াকে রাশিয়ার সবচেয়ে বিশ্বস্ত ও অন্ধ সমর্থক হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধ শুরুর পর যেখানে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেখানে সার্বিয়া মস্কোর সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ফলে সেই বেলগ্রেডের মাটিতে পুতিনের ঘোর বিরোধী জেলেনস্কির উষ্ণ অভ্যর্থনা পাওয়া মস্কোর জন্য চরম অস্বস্তির।